প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজকের আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের ১ বছরের অর্থনীতি এবং আগামীর চ্যালেঞ্জ। আলোচনার শুরুতেই জানিয়ে রাখতে চাই, জুলাই বিপ্লবে পতিত বিগত ৩ মেয়াদের সরকারের অধিকাংশ সময় জুড়ে দেশের ব্যবসা বাণিজ্য চিহ্নিত একটি গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদেরও বড় অংশ নিগৃহীত ও নিষ্পেষিত হয়েছে পদে পদে। তৎকালীন সরকার প্রধানের প্রভাব বলয়ে থাকা হরেক ব্যক্তিগোষ্ঠীর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে ব্যবসা গুটিয়ে অনেকে দেশান্তরিত হতেও বাধ্য হয়েছিলেন। আবার অনেকে সব হারিয়ে নিঃস্ব হলেও ব্যাংকের দায় দেনা বয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের কাছে অন্য সব শ্রেণী পেশার ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদেরও প্রত্যাশার কমতি ছিল না। সে ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে বহুমুখী উদ্যোগ নিতে দেখা গেছে। বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নে বেশ কিছু নীতি সহায়তা এবং সংস্কার আলোচনাও সামনে উঠে এসেছে, যা দেশের সার্বিক ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে শুরু করে। এমনতর বাস্তবতায় গত ১ বছরে ব্যবসা বাণিজ্যের কতটা উন্নতি হয়েছে, প্রতিবন্ধকতা ডিঙিয়ে কতটা স্বাভাবিক হয়েছে ব্যবসার পরিবেশ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সহ আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পেরেছে, আর সব মিলিয়ে ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের প্রত্যাশার কতটা পূরণ হয়েছে অন্তর্বর্তী সরকারের গেল ১ বছরে, সেসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমরা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই তাদেরকে পরিচয় করিয়ে দেব। আমার সর্বডানে যিনি রয়েছেন ডক্টর এ.কে এনামুল হক, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS, এবং আমাদের দুজনের মাঝে রয়েছেন মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক, দেশের প্রখ্যাত ব্যাংকার এবং সব সমস্যার সমাধান যেখানটাতে আমরা খুঁজবার চেষ্টা করি অর্থনীতির, সেই ব্যক্তিত্ব। আমরা আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকছি আমি সুলতান মাহমুদ। ফিরছি আলোচনাটা শুরু করতে চাই ডক্টর এনামুল হক আপনাকে দিয়ে। গত ১ বছরের যে প্রেক্ষাপট আমরা সূচনাতে বললাম, সেই ধারাবাহিকতায় আপনার কাছে কি মনে হয়েছে গত ১ বছরে দেশের ব্যবসা বাণিজ্যে কি অগ্রগতি হয়েছে বা আগামীতে কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করছেন? যেভাবে এই সরকার শুরু করলো ৮ই আগস্ট ২০২৪ সালে, সেখান থেকে যদি চিন্তা করেন, ইকোনমির এক ধরনের ধস ছিল নানা দিক থেকে। সেখান থেকে সরকারের দায়িত্ব গুছিয়ে নেওয়া, আমি বলবো এভাবে গুছিয়ে নেওয়া ইকোনমির বিভিন্ন রুলস। আপনি যেটা বললেন যে একটা কিছু লোকের হাতে পুরোপুরি সাংঘাতিকভাবে, এভাবে চিন্তা করেন যে একটা সংস্থা সমিতি থেকে শুরু করে, বাস মালিক সমিতি থেকে শুরু করে যত রকমের সমিতি আছে, ব্যবসায়ী সমিতি, পার্লামেন্ট, সবগুলো কয়েকটা গোষ্ঠীর সাথে জড়িত ছিল। সেখান থেকে বেরিয়ে আসাটা যতটা সহজ না। বিশেষ করে এর পেছনে অনেক রুলস ছিল। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে সরকারের ইভেন আমলাতান্ত্রিক পরিবর্তন করতে গিয়ে যখন সরকার বলল যে আমি রুলস চেঞ্জ করতে চাই, তখন দেখেছেন সচিবালয়ের ভিতরে কি পরিমাণ আপত্তি ছিল। তার মানে হচ্ছে যে রুল পরিবর্তন করাটা সহজ ছিল না। NBR ইজ অ্যানাদার এক্সাম্পল, যেখানে রুল পরিবর্তন করতে এখনো সম্ভব হয় না। পুঁজিবাজার আরেকটা। সুতরাং এরকম একটা জায়গা থেকে আপনি যে ১ বছরের মধ্যে বিশাল পরিবর্তন আশা করাটা আমার মনে হয় অন্যায় সরকারের প্রতি। তবে ভিতটা রচনা করা ইম্পর্টেন্ট, অর্থাৎ বিভিন্ন পরিবর্তনগুলো তৈরি করা। এখানেও আমার কাছে মনে হচ্ছে কিছুটা ঘাটতি আছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট অনেকগুলো সংস্কার কমিশন করেছে, কিন্তু পরিবর্তনগুলো যেভাবে আশা করা হচ্ছিল সেটা এখনও স্লো। আমার ধারণা যে এখন আস্তে আস্তে আগামী ৬ মাসের মধ্যে যদি তৈরি করতে পারে, তাহলে অর্থনীতি একটা জায়গায় একটা গতি পাবে। আপাতত অনেকটা সামলানোর ব্যাপার, যে কতটুকু ইনফ্লেশন সামলানো ছিল একটা কাজ, ইকোনমিক গতি আনাটা ছিল একটা কাজ, এবং এই জায়গায় সরকার
আমি পুরোপুরি সার্থক বলবো না, কিন্তু আমার ধারণা আমাদের আশা অনেক বেশি ছিল। ধন্যবাদ। আসলে 15 বছরের যে না পাওয়া হতাশা, দুঃখ, দুর্দশা, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সেখান থেকে যখন পরিবর্তন এসছে, পরিবর্তিত সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা একরকম বলা চলে যে আকাশচুম্বী ছিল, সেখান থেকে কিছুটা হলেও গতি ফিরেছে। আমরা আপনার বক্তব্য যেটা বুঝতে পারলাম। জনাব মামুনুর রশিদ, আপনি বিগত সরকারের সময়ও বিভিন্ন সমস্যা যখন এসেছে, অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য, রপ্তানি, সব জায়গাগুলোতে আপনার সরব উপস্থিতি আমরা কম করে হলেও দেখেছি, যেটা জুলাই পরবর্তীকালে আপনাকে খুব অগ্রভাগে দেখেছি, কিন্তু নেপথ্যে থেকে কাজ করেছেন। এই 1 বছরে এই সরকারের কাছে আপনি কাজ করতে গিয়ে যে প্রত্যাশা আপনার তৈরি হয়েছিল বা আপনি যা করতে চেয়েছিলেন, সরকারের বিভিন্ন কমিটি বা বিভিন্ন কর্মযজ্ঞের সাথে আপনি এখনও সম্পৃক্ত আছেন, কতটা পেরেছেন এবং কতটি পারেন নাই, এবং যেটুকু পারেন নাই সেটি এই সরকারের আগামী যে কদিন আছে সেই সময়ে পারাটা কতখানি সম্ভব বলে মনে করেন? ধন্যবাদ। খুবই কঠিন প্রশ্ন, অন্তত উত্তর দেওয়ার প্রেক্ষিতে। সেটা হচ্ছে প্রথম থেকে যেটা ছিল, যেটা ডক্টর এনামুল হক খুব সুন্দরভাবে বলেছেন এবং উনি একটা ভালো সাক্ষাৎকারও দিয়েছেন, ওটাও পড়ার সুযোগ হয়েছে আমার। তো সেই ক্ষেত্রে প্রথমে এই সরকারটা তো একটা নবীন প্রবীণের সরকার, অতি নবীন অতি প্রবীণ। তো অতি নবীনদের যেহেতু একটা প্রথম দিকে বেশ কিছু প্রভাব ছিল, এখন কতটুকু আছে জানি না, সেই ক্ষেত্রে এই অতি নবীনরা কিন্তু যেই কারণে আন্দোলন হয়েছে সেই কারণে ব্যবসায়ী মহলের সাথে খুব একটা সম্পৃক্ত ছিলেন না, কিংবা ব্যবসা বাণিজ্য, উৎপাদন ব্যবস্থা, তারপরে শিল্প উদ্যোক্তাদের মানে কার্যকলাপ নিয়ে খুব একটা ওয়াকিবহাল ছিলেন না, যেহেতু কোটা বিরোধী আন্দোলন থেকে পরবর্তীকালে একটা গণ অভ্যুত্থান হয়েছে সঙ্গত কারণেই। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রথম দিকে ব্যবসায়ী উদ্যোক্তাদের সাথে সম্পৃক্ত হওয়ার কাজটি অনেক বিলম্বিত হয়ে গেছিল। আপনি যদি মনে করতে পারেন, সম্ভবত প্রথম আমার লেখা ছাপা হয় একটি জাতীয় দৈনিকে যে ইমিডিয়েটলি ব্যবসায়ী উদ্যোক্তাদের সাথে সরকারের উচিত সম্পৃক্ত হওয়া। এবং আমার যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রথম বৈঠকে আমি এটা বলেছিলাম যে এটা ইট ইজ বিকামিং টু লেট, পরে কিন্তু উৎপাদন ব্যবস্থা মানে ব্যত্যয় ঘটবে এবং এই আমাদের পোর্ট, আমাদের লিকুইডিটি, আমাদের এলসি, আমাদের বাইরে ব্যবসা বাণিজ্যকে রিপ্রেজেন্ট করা, ব্যবসা বাণিজ্য যারা চালান, উদ্যোক্তাদের প্রচণ্ড হয়রানি চলছিল। আপনার মনে আছে শিল্পাঞ্চলে প্রচুর আনরেস্ট হচ্ছিল। সেই ক্ষেত্রে আমি আনন্দিত একদিকে, আমার ডক্টর সালেউদ্দিন, পরবর্তীকালে জনাব শেখ বশিরউদ্দিন, মাননীয় প্রধান উপদেষ্টার কথা বললাম, বিশেষভাবে মাননীয় গভর্নর, ওনারা প্রত্যেকেই যেহেতু আমার পূর্ব পরিচিত এবং ওনারা প্রত্যেকেই একজন তো ব্যবসা বাণিজ্য থেকে উঠে এসেছেন, জনাব শেখ বশিরউদ্দিন। সো সেই ক্ষেত্রে ওনারা শুনেছেন যতটুকু তাড়াতাড়ি সম্ভব হয়, যদিও বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো, ক্ষয়ক্ষতি অনেকটা হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, বাট আমরা টেকে এসেছি। এই ক্ষেত্রে এখানে এই পর্যায়ে যদি এনাম ভাইয়ের প্রেক্ষিতে আমি যদি একটু 2 লাইন যোগ করি, যে কোথায় কোথায় আমরা ভালো দিক দেখছি, সেটা হচ্ছে যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে অন্তত ব্লিডিংটা কমেছে এবং ব্যাংকের সুশাসনের ক্ষেত্রে মুদ্রা পাচার, সুশাসন, এগুলা মুদ্রা পাচার বন্ধ হওয়া, সুশাসনকে উচ্চকিত করে নিয়ে আসা, তারপরে বাংলাদেশ ব্যাংকে আর একটু শক্তিশালীভাবে উপস্থাপিত করা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো গুণগত পরিবর্তন হয়েছে। এবং আমরা মনে করছি বাংলাদেশ ব্যাংকের যে মূল যে টাস্ক ফোর্স কাজ করছে, সেইটা যেই মানে সাজেশনগুলো দিয়েছে, নিয়ে এগোচ্ছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলুন, মন্দ ঋণ পুনর্গঠন বলুন, কিংবা ধরেন কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ বলুন, এগুলা যদি করা যায়, যেগুলো শুরু হয়ে গেছে অলরেডি, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট বলুন, সেগুলা যদি কাজগুলো যদি আরও জোরে সোরে করা যায়, এবং আমাদের এখানে লোকেরও অভাব রয়েছে, বাংলাদেশ ব্যাংকের কাঠামোর বাইরে গিয়ে মানে যারা মানে ডিসপ্যাশনেটলি এবং ইন্ডিপেন্ডেন্টলি কোনো স্বার্থের বশবর্তী না হয়ে কাজ করবেন, সেটা আমাদের বিভিন্ন কারণে, যেটি আপনি বলেছেন 15-16 বছরে আমাকে আজকে সকালবেলা একজন বললেন, ভাই একজন মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট একটা ব্যুরোক্রেটের নাম দিতে পারবেন কিনা, যিনি গত সরকারের সময় চরমভাবে কালার্ড হয়ে যান নাই। বিলিভ ইউ মি, আমি একজনের নামও বলতে পারি নাই।
সো বিভিন্ন কারণে। সো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আর যেখানে আমরা একটু পিছিয়ে গেছি, ডক্টর এনামুল হক সুন্দরভাবে বলেছেন, এনবিআর প্রচুর কথা বলা হয়েছে এবং এনবিআরের ওখানে আন্দোলন হয়েছিল, সেটা আকাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এটাকে পুরাপুরি মিস হ্যান্ডেল করে বেশ কিছু লোকজনকে, এর ফাঁকে কিছু ব্রিলিয়ান্ট লোকও আমাদেরকে আমরা চলে যেতে দেখেছি, তারপরে সৎ নিষ্ঠাবান লোকও চলে যেতে দেখেছি। এটা নিয়ে এখনও বিতর্ক চলছে বিভিন্ন করিডোরে। এনবিআরটা আমরা কিছুই করতে পারলাম না, আমরা আশায় বুক বেঁধে আছি, কারণ আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, আমাদের রেভিনিউ জিডিপি রেশিও ইজ সো লো, আমরা কিছুতেই কোনো উদ্যোগ নিতে পারছি না পাবলিক ফিনান্সিয়াল মানে স্পেসে, যে আমরা যে নিজের থেকে কিছু করব ওটা পারছি না। আর ডেভেলপমেন্ট পার্টনাররা সঙ্গত কারণে, ইন্টারিম গভর্নমেন্ট সঙ্গত কারণে আমাদের অন্য ম্যাক্রো ফান্ডামেন্টালগুলা, রিফর্মগুলা যেহেতু আমরা চালাতে পারছি না, ওরা আমাদের উপরে এখনও যে সন্তুষ্ট চিত্তে যে কাজটা করবে আদার দেন ইন্টারিম মেজারগুলোকে সাপোর্ট করা ছাড়া, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর আমরা সঙ্গত কারণেই ইন্টারিম গভর্নমেন্ট, আমরা গতকালই গভর্নর জনাব আহসান মনসুর বলেছেন যে এই সময়ে, অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের বিনিয়োগ আশা করা কিংবা বৃহৎ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, প্রচুর আশা করা আমাদের জন্য ভুল হবে। তো স্বাভাবিকভাবে আমরা এখন আশায় বুক বেঁধে আছি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং সামগ্রিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, নতুন একটি সরকার আসবে, তারা যাতে যেখানে যেখানে ব্যত্যয় ঘটেছে সেগুলো থেকে শিক্ষা নেবেন, মিস্টেকগুলো থেকে আমরাও শিখব। আর আপনি যে কথাটা বললেন, আমি কিন্তু খুব আশ্চর্য হয়েছি, আমি যে কমিটিতে কাজ করছি বাংলাদেশ ব্যাংকে, যে আমি জানতামই না যে এক একজন লোক 15 বছর 17 বছর ভালো ভালো ব্যবসায়ীরা জেল খেটেছেন। এমনকি ইলেকশন করতে গিয়েছিলেন ভালো ব্যবসায়ী, $200-300 মিলিয়ন এক্সপোর্ট করেন, তাকে ইলেকশন সেন্টার থেকে তুলে এনে 2 বছর 3 বছর জেলে রেখে দিয়েছে। এমনকি আমাদের ভালো ভালো ব্যবসায়ী যারা নাকি $200-300 মিলিয়ন এক্সপোর্টে করার রেকর্ড আছে, তাদের অনেকের কাছে শুনলাম তারা আয়নাঘরও ছিলেন, 20 দিন 22 দিন 30 দিন 2 মাসের মতো অবস্থা। তো সেইটা আমার একটা উপলব্ধি হচ্ছে, হয়তো ডক্টর এনাম আরও ভালো বলতে পারবেন, একজন ভালো নিবিড় গবেষক বটেও, সেটা হচ্ছে যে আমি একটা কথা ভাবি ওই কমিটির মিটিংয়ে বসে, যে এত এত ব্যবসায়ী রাজনীতি করতে হবে কেন? আর একটা কথা ভাবি যে রাজনীতি করলেই ভালো ভালো ব্যবসায়ী যারা নাকি মানে হাজার হাজার শ্রমিককে নিয়োগ দিয়েছে, ভালোভাবে রপ্তানি করেছে, তাদেরকে জেলে যেতে হবে কেন? জাস্ট বিকজ তারা রাজনৈতিকভাবে ভিন্ন মত ধারণ করেন। এইগুলো যদি আমরা ঠিক না করতে পারি, সত্যিকার অর্থে আমরা যদি মানে অসহনশীলতা দেখাই, আমরা যদি সহনশীল না হতে পারি সরকারের পক্ষ থেকে, দ্বিমতকে আমরা যদি লালন না করতে পারি, দ্বিতীয় মত তৃতীয় মতকে আমরা যদি লালন না করতে পারি, আমরা কিন্তু একটু সম্মানজনক বিজনেস সোসাইটি শুধু না, আমরা একটি সম্মানজনক দেশও গড়ে তুলতে পারবো না, সম্মানজনক নাগরিক সমাজও গড়ে তুলতে পারবো না। ধন্যবাদ মামুনুর রশিদ। আমি আরেকটি বিষয় এর সাথে একটু যোগ করতে চাই, সেটা হলো যে আপনি বলেছেন যে কমিটিতে আপনি আছেন, সেখান থেকে বিগত সরকারের 15 বছরে যারা ব্যবসা করতে পারেনি, আপনি বলেছেন আয়নাঘরের কথা, আপনি বলেছেন হামলা করে জেলে পুরে রাখা, এবং অনেক উদ্যোক্তাকে তার শিল্প প্রতিষ্ঠান চালাতে দেওয়া হয়নি, ব্যাংকের যে ক্যাপিটাল মেশিনারি জেনেছে প্রতিষ্ঠান রান করতে পারে নাই, বা যেটা রানিং ক্যাপিটাল ব্যাংকের পক্ষ থেকে দেওয়ার দরকার, বা যৌক্তিকভাবেই সে ঋণ পাওয়ার উপযুক্ত তাকে ঋণ দেয়া হয় নাই, এরকম অনেকগুলো ঘটনা আপনারা দেখেছেন। তাদের ক্ষেত্রে এই গত 1 বছরে কতটুকু সহযোগিতা করতে পেরেছেন বা তাদের গতি ফেরাতে পেরেছেন বলে মনে করেন আপনারা? এটা সুন্দর একটা প্রশ্ন। এটি অত্যন্ত সুকঠিন। কারণটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক করে নীতি সহায়তা কিংবা নীতি প্রণয়ন, নীতির বাস্তবায়নকে নজরদারিতে রাখে, কিন্তু টাকাটা কে দেয়? ব্যাংক। সুতরাং ব্যাংকগুলোতে আস্থায় না নিয়ে ব্যাংকগুলোর বোর্ডে যায় প্রপোজালগুলো, যেটা আপনি বলেছেন, ধরেন হঠাৎ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জাস্ট বিকজ বিরোধী রাজনীতির করতেন বলেই অনেক ভালো ভালো ব্যবসায়ীকে আমরা দেখেছি হঠাৎ করে এলসি বন্ধ করে দিয়েছে, কিংবা কোনো স্টেটমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। ব্যাংকের স্টেটমেন্ট পাওয়া একটা মিনিমাম পসিবল মানে সাংবিধানিক অধিকারের মতো একটা অবস্থা। তো এরকম ধরনের মানে দস্যুতা কিংবা ধরেন বিদ্বেষ প্রসূত সিদ্ধান্ত দেখেছি আমরা। কিন্তু এখন আমরা করার কি চেষ্টা করছি? আমরা চেষ্টা করছি ঋণগুলোকে পুনর্গঠন করা,
সিকিউরিটি কোয়ালিটি ইমপ্রুভ করা। আমরা তো আর ছিটিয়ে টাকা দিয়ে দিতে পারি না। এর মধ্যে যদি উইলফুল ডিফল্টার হয়, তাদের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের বিধান রয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয়, কিংবা সিআইবিতে যদি ডিফল্টার হয়, ব্যাড লোন হয়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ডিরেকশন রয়েছে, সেগুলার ব্যত্যয় করে সকল ব্যাংকের সাথে নিয়ে, এবং আমরা যাতে ভুলেও কোনো ঋণ খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করি, সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হচ্ছে। এইটার কারণে আমি লাস্টের যে কথাটি বলবো, আমরা ইতিমধ্যে অনেকগুলা কেস দেখেছি, অনেকগুলা সমাধান আনার চেষ্টা করছি। একটু তো সময় লাগবে। যার নাকি ধরেন 18টা, 20টা, 29টা, 35টা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ঋণদানকারী, তাকে পুনর্গঠন করা ঋণটা একটু সময় লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা খুবই চেষ্টা করছি মাননীয় গভর্নরের নির্দেশক্রমে, মাননীয় অর্থ উপদেষ্টার নির্দেশক্রমে, যে আমরা তাড়াতাড়ি যাতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন এই সমস্ত দেশের বিভিন্ন মানে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোডের আলোকে কিংবা মন্দ ঋণ পুনর্গঠনের আলোকে, অভিজ্ঞতার আলোকে আমরা যাতে একটা মাস্টার সার্কুলার দিয়ে অতি দ্রুত আমরা, বাংলাদেশ ব্যাংকেরও প্রচুর রিসোর্স এই কাজে ব্যস্ত, আমরা যাতে অতি দ্রুত এটা থেকে বেরিয়ে আসতে পারি, ব্যাংকের কাজ ব্যাংকের কাছে দিয়ে চলে আসতে পারি। ধন্যবাদ। আমরা আবার ফিরবো আপনার কাছে আলোচনায়। ডক্টর এনামুল হক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেটা ডক্টর মামুনুর রশিদ যেটি বলছিলেন, সেটি হলো যে এই যে বাংলাদেশ ব্যাংক থেকে এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমরা দেখলাম যে বিগত সরকারের 3 মেয়াদে 3 জন গভর্নর ছিলেন, একজন অধ্যাপক, 2 জন আমলা। তো তাদের সময়ে তারা সুবিবেচনা প্রসূত না হয়ে, কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা বা ফ্যাসিলিটেটর, সেখান থেকে তারা এমন কি করলেন, এমন কি পরিস্থিতি তৈরি হলো, 3 জন গভর্নরের 3 জনকেই পালিয়ে থাকতে হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি যাকে বলা হতো দরিদ্র শ্রেণীর গভর্নর বা গরিবের গভর্নর, তাকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। এমন ঘটনাটা কেন ঘটলো? এগুলো তো নানা দিক থেকে ব্যাখ্যা করা যায়। তবে ঘটনাটা যেটা আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে নানাজন নানাভাবে নানা কারণে দেশে নাই। এটাকে ঠিক ডিফাইন করা আমার পক্ষে ডিফিকাল্ট, তবে নানা কারণে দেশে নাই। আমি যেটাকে বুঝি যেভাবে, সেটা হচ্ছে একটা নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নর দায়ী, এটা আমি মানতে রাজি না। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের আরও বহু লোক দায়ী। কারণ বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করেছে যেটার জন্য এখন পর্যন্ত কারো বিচার হয় নাই। সো এটাও ইম্পর্টেন্ট বোঝা। কারণ যদি সব গভর্নরের উপরে দায়িত্ব দেন তাহলে দেশ চলবে না। গভর্নর বলবে সব কাজ আমাকে করতে হবে। এগুলো একটা সিস্টেমের ব্যাপার। একটা সেন্ট্রাল ব্যাংক সব জায়গাতে নিজের দায়িত্ব নেবে এটা সত্য না। ঠিক, ব্যাংক যার ব্যাংক সে চালাবে, না হলে তাকে দায়বদ্ধ করেন। কিন্তু আমরা যে কাজটা বারে বারে করছি, আমাদের পাবলিক ডিমান্ডও উল্টোভাবে যে সরকারের সব কাজ বাংলাদেশ ব্যাংক করবে, আমি এই মতের সাথে একমত না। আমি মনে করি রেগুলেটরকে একটু পেছনে থাকতে হবে, সামনে এগোবে না। এমনও ঘটনা আছে যেখানে রেগুলেটর তার দায়বদ্ধ যে ব্যক্তিকে শাস্তি দেওয়ার কথা তাকে দেয় নাই, এবং সেটা বাংলাদেশ ব্যাংক এখন বসে আছে যে দুদক করবে। আনসার হচ্ছে দুদক কেন করবে? আপনার নিজের দায়িত্ব আছে, এবং এটা যদি না হয় তাহলে আরও গভর্নরকে পালাতে হবে। কারণ সব দায়িত্ব মনে হচ্ছে এক গভর্নরের উপরে। আমি এটার সাথে পুরোপুরি একমত না। আমি মনে করি যে পরিবর্তন যখন আসবে তখন নীতিগুলোতে পরিবর্তন আসা উচিত। এখন যদি মনে করি সব ডিসিশন, যতগুলো ব্যাংক অকেজো আছে মনে করেন, এগুলো সব ডিসিশন বাংলাদেশ ব্যাংক কেন দেবে? ব্যাংক তার কাজ করবে, না করলে তারা ফেলে চলে যাবে দায়বদ্ধ নিয়ে। কিন্তু তাও হচ্ছে না। আমরা দায়িত্বগুলোকে আমি মনে করি বোঝা উচিত কার দায়িত্ব কোনটা। ব্যাংকারের দায়িত্ব ম্যানেজিং ডিরেক্টর নেবে না, ম্যানেজিং ডিরেক্টর দায়িত্ব চেয়ারম্যান নেবে না, চেয়ারম্যানের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না। সো এই প্রসেসগুলোকে ঠিক করাটা একটা বিশাল কাজ, এবং এটা আমার ধারণা ব্যাংক সংস্কার কমিটি যেহেতু হয়েছিল কিছুটা হয়েছে, আমি যদি পুরো রিপোর্টটা দেখি নেই। বাট এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা বোঝা উচিত সেটা হচ্ছে আমরা যে সলিউশনগুলো দিচ্ছি এগুলো কার্যকর হবে কিনা। এই কারণে দুভাবে কার্যকর হবে। একটা হচ্ছে সলিউশনটা হয়তো ইন্ডিয়াতে চলে, বাংলাদেশে দিলে হবে। আনসার হচ্ছে বাংলাদেশে কোর্ট ব্যবস্থা পুনর্গঠিত না হলে এগুলো চলবে না। তার মানে একটা নীতি অনেকগুলো সিস্টেমের সাথে জড়িত।
আপনার বাংলাদেশ ব্যাংকের অনেক কাজ আপনি বিভিন্ন ব্যাংকে গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন, সেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পাঠিয়েছে, বাংলাদেশ ব্যাংকও পাঠায়নি। সো অনেকগুলো জিনিস ঠিকঠাক না করা পর্যন্ত অব্যবস্থাপনাটা দূর হবে এটা আশা করাটা ঠিক হবে না, আমার কাছে যেটা মনে হয়। ধন্যবাদ ডক্টর এনামুল হক। আমরা আপনার কাছে আবার আসবো, আমরা তার আগে একটু বিরতি নেব। প্রিয় দর্শক, যাব একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো আমাদের অতিথির সাথে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আবার ফিরছি আমাদের নির্ধারিত আলোচনায়। আর আজকের আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক AK এনামুল হক, রয়েছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক এবং প্রখ্যাত ব্যাংকার দেশের মামুন রশিদ। আমরা ফিরছি জনাব মামুন রশিদ, আপনাকে দিয়ে আপনার কাছে একটু আসতে চাই। বিরতির আগে জনাব এনামুল হক বলছিলেন যে ব্যাংক ব্যবস্থায় গভর্নরদের কোনো দায় নেই, কিন্তু আমরা দেখলাম যে পরপর 3 জন গভর্নরের মধ্যে একজন ছিলেন অধ্যাপক, 2 জন ছিলেন আমলা। তো এই আমলা এবং এই অধ্যাপক, তাদের উপরে রাজনৈতিক একটি চাপ এবং এই রাজনৈতিক ছত্রছায়ায় প্রায় আমরা যেটুকু জেনেছি 5 লাখ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে গেছে এবং এর অনেকটা দায় আবার ব্যাংকারদের উপরেও বর্তাচ্ছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এগেন এটি খুবই কঠিন প্রশ্ন। আমি সলজ্জভাবে ডক্টর এনামুল হকের সাথে ভিন্নমত পোষণ করতে চাই। একজন আমলা উলিপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, সাতক্ষীরার ইউএনও ছিলেন, কক্সবাজারের হয়তো মহকুমা প্রশাসক ছিলেন কিংবা জেলা প্রশাসক ছিলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলেন। সো উনি যেই বিশেষ পরীক্ষা দিয়ে যে অর্থনীতি পড়ুক আর যেটাই পড়ুক, ম্যানেজমেন্ট পড়ুক, রাজধানীর নাম মুখস্থ করে, কারেন্সির নাম মুখস্থ করে, তাই না, পরীক্ষা দিয়ে আসেন। খুবই কম্পিটিটিভ পরীক্ষা। অনেকেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ইটা দিয়ে রাখেন বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। সে আলোচনায় যাব না। সো উনি যদি অর্থনীতির বিষয়গুলা, গতি প্রকৃতি, অন্যান্য প্রতিযোগী দেশে কি কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, কম্পিটিং স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, গ্লোবাল স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, গ্লোবাল সাপ্লাই চেনে আমাদেরকে আরও উচ্চকিত করার জন্য না বুঝেন, উনি তো দায়িত্বটা পালন করতে পারবেন না। আর দ্বিতীয় যেটা দ্বিমত পোষণ করছি সেটা হচ্ছে যে আপনি যদি বিগত 16 বছরের অন্যায়, অবিচার, লুটের অর্থনীতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেন দেশের জন্য, তাহলে বাংলাদেশ ব্যাংকের জন্য গভর্নর নেতৃত্বে আছেন, তাকে কেন দায়ী করবেন না? নেতৃত্বকে আমাদের আমেরিকান কোম্পানিতে আমি সারা জীবনের একটা বিরাট অংশ কাটিয়েছি। প্রথম দায়ী ব্যক্তি হচ্ছে সিও, টেক ইট অর লিভ ইট। কারণ সিও স্ট্র্যাটেজি করে, সকলকে নিয়েই অফকোর্স প্ল্যানিংটা করে, কিন্তু বাস্তবায়নের যে দায়িত্বটা সেটার অগ্রভাগে থাকবে লিডার ফ্রম দ্য ফ্রন্ট। এটাকে বলে লিডারশিপ ফ্রম দ্য ফ্রন্ট। এই কারণে অবশ্যই দায়ী। তো আমলাদের কথা তো বললামই, আমলারা আবার সাবসার্ভিয়েন্ট হয়ে যায়। বিগত সরকারের সময় আমলাতন্ত্রকে যদিও বলা হয়েছে ওনারাই এই সমস্ত অঘটনের পিছনে ছিলেন, আবার এটাও সত্য কথা, আমলাতন্ত্রকে প্রেশার দিয়ে, লোভ দিয়ে, ঘুষ খাইয়ে, দুর্নীতির অংশ বানিয়ে তাদেরকে অত্যন্ত দুর্বল করে ফেলা হয়েছিল। তারা এত সাবসার্ভিয়েন্ট হয়ে গেছিলেন, আমি নিজে দেখেছি একজন ডেপুটি গভর্নরকে কোনো রিনুয়াল দেওয়া হয় না, শুধুমাত্র উনি নতুন ব্যাংকের মানে লাইসেন্স দিতে মৃদুভাবে বলেছিলেন এত কি ব্যাংক দরকার, আমরা কিন্তু তার রিনুয়ালটা হতে দেখি নাই। তো যারাই ওই পদে গিয়েছেন, এমনও ডেপুটি গভর্নর নিয়োগ পেয়েছেন যে 1-2 বিরাট ব্যবসায়ীর যদি সাপোর্ট না থাকতো, তার ব্যাপারে যদি একটা ব্যক্তিগত পর্যায়ে সমঝোতা না হতো, আপনি বাংলাদেশ ব্যাংকের করিডোরে যান, এখনও শুনতে পারবেন, যদি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করেন এখনও জানতে পারবেন। সুতরাং দে বিকেম সাবসার্ভিয়েন্ট টু দ্য গভর্নমেন্টস পলিটিক্যাল উইল, পলিটিক্যাল ডিজায়ার, পলিটিক্যাল ভেস্টেড ইন্টারেস্ট। আর অধ্যাপকের কথা যিনি বললেন, বাংলাদেশের ব্যক্তি খাতের অর্থনীতি এখন ড্রাইভিং সিটে চলে গেছে। ব্যক্তি খাত এখন রাষ্ট্রায়ত্ত খাতের অভিজ্ঞতা দিয়ে দেশ চালানো সম্ভব না, কোনো জায়গায় সম্ভব না। আপনি দেখেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, মহান মুক্তিযুদ্ধের এত ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে, এত জীবন নাশের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। সেই দেশের এখনো
আমাদের গার্মেন্টসের সাকসেস আমরা নিজেরা বলি এত সোজা না বাংলাদেশের গার্মেন্টসকে রিপ্লেস করা আরেকটা দেশের পথে ওভারনাইট, তাই না? আমাদের যে উদ্যোক্তা সুলভ মনোভাব, সেই দেশের ব্যক্তিখাত এত এগিয়ে গেছে। ব্যক্তিখাতে সব জায়গায় কিন্তু এই যে আজকে টেলিভিশন ব্যক্তিখাত, এয়ারলাইন্স অফিস থেকে আসলাম ব্যক্তিখাত, আস্তে আস্তে ওরা সবকিছু দখল করছে, হোটেল রেস্তোরাঁ স্বাস্থ্যসেবা। সেই ব্যক্তিখাত যেখানে ড্রাইভিং সিটে, সেইখানে রাষ্ট্রায়ত্ত খাতের মনোভাব দিয়ে, তাই না, আপনি কিভাবে ব্যক্তিঘাতকে সামনে এগিয়ে নিয়ে যাবেন ভিয়েতনামের বিপরীতে, চায়নার বিপরীতে, তাইওয়ানের বিপরীতে, মালয়েশিয়ার বিপরীতে? সো টোটালি আনফিট। দ্বিতীয় কথা হচ্ছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। হি ডিড নট নো এনিথিং অফ কমার্শিয়াল ব্যাংকিং, হি ডিড নট নো এনিথিং অফ মার্কেন্টাইল লজ অ্যান্ড রেগুলেশনস। সুতরাং তাকে নির্ভর করতে হতো কার উপরে? অন্যান্য দুর্নীতি পরায়ণ স্বজনতোষী এই ধরনের ডেপুটি গভর্নরদের উপরে। তারা যেভাবে চালিয়েছে, কেন উনি তো নিজের বিবেক বিচারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ধরনের জ্ঞান দেয় নেই তাকে। সুতরাং উনি গরিব বলুক আর যাই বলুক না কেন, বিকজ হি ওয়াজ এ ব্যাড পাইলট, থ্যাংক গড আরো বেশি ক্র্যাশ হয় নাই। আর সবচেয়ে বড় কথা যিনি শুরুতে বলেছিলেন, আমরা তো কোনো বিচার হইতে দেখলাম না। কোন একটা প্রতিযোগী দেশ দেখান, আপনি যেটা বলেছেন যে একটা প্রতিযোগী দেশ দেখান, নেক্সট 11 যে পটেনশিয়াল কান্ট্রি ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডন নির্ধারণ করেছে, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, ইজিপ্ট, ফিলিপাইন, বাংলাদেশ, একটা দেশ দেখান আপনি যেই দেশে 3টা গভর্নর প্রাইভেট সেক্টর লেড ইকোনমিতে, 3টা গভর্নর দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিংবা পলাতক রয়েছে। আরেকটা দেশ দেখেন আপনি যেই দেশে এত উন্নয়নের পরেও প্রাইভেট সেক্টরের 1947 সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এখনো পর্যন্ত কিসের সংস্কার কিচ্ছু করে নাই ওনারা, শুধুমাত্র ব্যক্তি তোষণের মধ্যে ব্যস্ত ছিল। এই জন্য আমরাও দায়ী, আমরাও কোনো প্রেশার ক্রিয়েট করতে পারি নাই, ব্যক্তিগত দায়ী। তারাও ওই স্বজনতোষী পুঁজিবাদের তত্ত্বাবধানে রাজনীতিবিদদের পকেটে চলে গিয়েছে। সে কারণে কি ব্যাংকারদের উপরে দায় আসছে মনে করেন আপনি? আমরা সকলে দায়িত্ব মিলে এই দেশের কৃষকদের কাছে, শ্রমিকদের কাছে, যারা ঘর্মাক্ত জনগণ, যারাই আসলে দেশটাকে এই পর্যায়ে রেখেছে, কৃষক আর শ্রমিকরা, তাদের সকলের কাছে আমরা দায়ী, সম্মিলিতভাবে আমরা দায়ী। আপনি নিজে বলেন একটা স্বাধীন দেশ, আমরা যে এতটুকু আসতে পেরেছি দ্বিতীয় স্থানে পোশাক রপ্তানির, থ্যাংক গড, থ্যাংকস টু আওয়ার এন্টারপ্রেনার্স, থ্যাংকস টু আওয়ার ওয়ার্কার্স। তাদেরকে কোনো বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনায় নেওয়া হয় না, তাদেরকে নিয়ে আলোচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদেরকে সম্পৃক্ত করা হয় না। হোয়াট ইজ শেম ফর দ্য গভর্নমেন্ট। এটা ইন্টারিম গভর্নমেন্ট, ভালো লোকের গভর্নমেন্ট। আই ফিল পিটি অ্যাবাউট দিস। ধন্যবাদ মামুনুর রশিদ, আমি আপনার স্পিরিটটা বুঝতে পেরেছি। আপনি সংস্কারের কথা বলেছেন, সংস্কার হয়নি সেই থেকে এ পর্যন্ত, এখনও সেই পুরনো ল দিয়ে চলছে আমাদের অনেক কিছুই। জনাব এনামুল হক, আমি এই প্রসঙ্গে একটু আসতে চাই। গতকাল একটি সেমিনারে একটি আমাদের গবেষণা প্রতিষ্ঠান তাদের যে এই সরকারেরই 365 দিনের কার্যধারা পর্যালোচনা করতে গিয়ে সেই অনুষ্ঠানে একজন উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে সংস্কার সম্ভব নয়। আপনি আসলে আপনার পর্যবেক্ষণটাকে আপনি কি মনে করেন যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হলেই এই পরিবর্তনগুলো আসবে এবং আমরা যে ধারায় যে গতিতে এগিয়ে যেতে চাই সেক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি মূল বাধা? না, আমার কাছে পুরোপুরি এটা সত্য মনে হচ্ছে না। কারণ আগে আমি এখনো মনে করি যে আমাদের সিস্টেমে চেঞ্জ আসা উচিত। সিস্টেমে চেঞ্জ না করলে আপনি ব্যক্তিকে দোষবেন, আজকে আমাকে দোষবেন, কালকে আপনাকে দোষবে, এইভাবে কোনো দেশ চলতে পারে না। এই দেশ সিস্টেমের মাধ্যমে যেতে হবে, গবেষণা করে ইমোশনালি কথা না বলে, চিন্তা না করে বলা উচিত যে এটা কাজ করবে, এটা কাজ করে না। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন কেনিয়া পর্যন্ত ট্রাভেল করছেন। কথা হচ্ছে উনি ট্রাভেল করে কেন করবেন? ওনার বিশেষজ্ঞ দল কোথায়? বিশেষজ্ঞ দল কথা বলবে। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কমার্শিয়াল ব্যাংক চালাবে এটার কথা না, নাম্বার ওয়ান। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ইকোনমিক পলিসিতে কাজ করবে, তাকে ফুল ইকোনমিস্ট হতে হবে এবং সেভাবে চিন্তা করবে। আমরা যাদেরকে দিচ্ছি এরা ঠিক ওইভাবে গবেষক না। আজকে দেখেন অনেক দেশই ঘুরে গেছে। ইভেন শ্রীলঙ্কার এক্সাম্পল দিলে, শ্রীলঙ্কান ইকোনমিতে গভর্নর প্লেড এ মেজর রোল ইকোনমিকে ব্যাক করার জন্য। এখন আমরা যেভাবে চিন্তা করছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইজ এ ফ্যাসিলিটেটর ফর এভরিথিং। আমি এটাকে বিশ্বাসই করি না, আমি মনে করি এটা অন্যায়।
কারণ বাংলাদেশ ব্যাংক ইজ এ রেগুলেটর অফ এভরিথিং। কমার্শিয়াল ব্যাংক কাজটা করবে, তারা করে নাই। তারা যেহেতু করে নাই, তখন বাংলাদেশ ব্যাংক ঘুমিয়েছিল, সেজন্য বাংলাদেশ ব্যাংকে দায় নিতে হবে। কেন ঘুমিয়েছিল? কেন রাত্রে 12টার সময় আপনি এমডি অ্যাপয়েন্টমেন্ট করছিলেন? কেন আপনি আপনার অ্যাপয়েন্টেড এমডিকে রক্ষা করতে পারেন নাই? সেই জায়গায় নির্দিষ্ট ডেস্ক থেকে নোট যাওয়ার কথা, সেই নোটিং কেন হয় না? এখন সবাই দোষ দিতে পারবেন, সবাই রাজনীতিবিদ, এবং এটা যদি করেন তাহলে আমি এখনো একই কথা বলবো যে এখনো প্রফেসর ইউনূসের জন্য আমরা কিছু করতে পারিনি। এইভাবে দেশ ঠিক হবে না। দেশ ঠিক করতে গেলে আপনাকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি ইম্পর্টেন্ট, কিন্তু এর অর্থ এই না সিস্টেমে কেউ দায় নিচ্ছে না। আপনি বলেন এতগুলো অন্যায় হয়েছে, সিস্টেমে কেউ দায় নেবেন। আমার 40 বিলিয়ন নেমে গিয়ে 20 বিলিয়নে এসে গেছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কে দায়ী? কেউ দায়ী না। এই যে 20 বিলিয়নে নেমে গেল, কিভাবে নামলো? যে পলিসি দ্বারা হয়েছে, সেই পলিসিটা কিসের পলিসি? সেই পলিসি ছিল যে ডলার, আমাদের টাকার মানকে এমন জায়গায় রাখো যাতে বেশি করে টাকা পাচার করা যায়। সেই পলিসির মাধ্যমে হুন্ডি বিজনেসকে বাড়ানো হয়েছে। এটার দায় কেউ নেবে না। সুতরাং, এবং সব দায় একজনের হবে আমি তাহলে মানে সিস্টেম নাই। সিস্টেম থাকলে প্রত্যেককে দায় নিতে হবে। এবং সিস্টেমের মধ্যে আমরা এখন একটা নতুন সংস্কৃতি আলোচনা করছি, যেটা আমি একমত না। সেটা হচ্ছে, মনে করেন মামুন ভাই কমিটিতে আছেন, এখন আমি কমিটিকে দায়বদ্ধ করব? আনসার হচ্ছে না, কমিটিকে দায়বদ্ধ করবে না, নিচের ডেস্ক অফিসারকে দায়বদ্ধ করেন। সে ঠিক মতো নোট কেন দিল না? কেন সে অস্বীকার করে গেল? কেন সে বলল না যে এই কেসটা এরকম? ফ্যাক্টস হাইড করছে ডেস্ক অফিসার, আপনি কমিটি মেম্বারদেরকে বলছেন দায় নিতে হবে। এটাও আমার কাছে ফেয়ার মনে হয় না। এটা হলে ভবিষ্যতে কেউ কাজ করবে না। আপনাকে সিস্টেমের ভিতরে যেতে হবে, ডেস্ক অফিসারকে বলতে হবে তুমি নোটিং, দরকার নোটিং শেখান, যে আপনি নোটিং ঠিক মতো দেবেন, এবং না দিলে দায় আপনার হবে। আইনগতভাবে দায় নিতে হবে, না হলে তো আপনি, হ্যাঁ আপনি সারা পৃথিবীতে মামুন ভাই যেটা বললেন, সিইওরা দায় নিয়ে রিজাইন করে, বিচার হয় না। এটা হচ্ছে সে যেটা করে সেটা হচ্ছে যে আমি যখন দায়বদ্ধ হব তখন আমি ওগুলো, ভাই আমি আর পারলাম না, দুঃখিত। কিন্তু সে অপরাধী না। অপরাধ যদি ঘটে থাকে তাহলে অপরাধের পেছনে প্রত্যেকটা লোককে দায়বদ্ধ করতে হবে। একা আমি গভর্নরের উপরে দায় দিব, ডেপুটি গভর্নরকে দায় বলে, আমি এটার সাথে একমত না। আমি মনে করি দায় নিতে হবে কাউকে না কাউকে, এবং সেখানে নিচ থেকে আসবে। কারণ তাদের নোটিংয়ের দায়িত্ব ছিল, তারা নোটে বলতে পারতো এই হচ্ছে আইন, আপনি আইন ব্যত্যয় করান, কিন্তু সেটা তারা লেখে নাই। এখন এরা বলবে যে আমাকে লিখতে দেওয়া হয় নাই। এটাই যদি আপনি বলতে থাকেন তাহলে আপনি দোষী খুঁজে পাবেন না। ধন্যবাদ। আমরা এইখানটাতে একটা প্রচলিত কথা আছে যে মাথা ঠিক থাকলে শরীর ঠিক থাকে, মাথা এগোলে শরীর এগোয়। আমরা যে গভর্নরের কথা আলোচনা হচ্ছিল, একজন অধ্যাপকের কথা, তখন বলাই হতো যে গভর্নর আতিউর, ব্যাংক চালায় এসকে সুর, এরকম স্লোগান কিন্তু আমরা দেখেছি। তো সেখানে আপনি ডেস্ক অফিসারের কাজ শেখাবেন বা তাকে নোটিং শেখাবেন, তাহলে তো আপনাকে আগে শিখতে লাগবে, আপনাকে জানতে লাগবে। আপনি নিজেই যদি না জানেন এই ফাইলটা পুট আপ কিভাবে? গভর্নর এত কাজ করে না। গভর্নর পলিসিগতভাবে কাজ করে, তার পলিসি অ্যাডভাইজারি গ্রুপ থাকে, তার জন্য আলাদা গ্রুপ। কিন্তু আপনার ম্যাক্সিমাম কাজের মধ্যে, আমি তো অনেক সময় ওখানেও কমিটিতে দেখেছি, আপনি যেটা বললেন এসকে সুর চালাচ্ছে, এটাও সত্য, এবং এটা সত্য বলেই আমরা অনেকে সরে আসছি যে না এটা এইভাবে চলবে না। এটা ওনার দুর্বলতা, কিন্তু অর্থটা হচ্ছে যে পুরো সিস্টেমে কোথাও নাই। আপনি বলেন কে কে দায়ী? সেন্ট্রাল ব্যাংকের এখন যারা কমিটিতে আছেন, মনে করেন আজকে যদি পরে যদি কেউ ধরা পড়ে, তখন কি কমিটি মেম্বারকে দোষ দেবেন? আনসার হচ্ছে না। এগুলো প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আনতে হবে। আমাদের সিস্টেমে নেই, আমরা সবসময় ব্যক্তি নির্ভর সিস্টেমে আছি। এটা এখনো দেখেন আপনি, সকল কাজে আমরা গভর্নরের কাছে যাচ্ছি। আনসার হচ্ছে তার মানে বাংলাদেশ ব্যাংক আর বাকি ইউনিট কি করে? প্রত্যেকটা ইউনিটের দায়বদ্ধতা আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা লোককে দিচ্ছি, তখন তো এই গভর্নরকেও পালাতে হবে। এই কারণে যে সবাই মনে করতেছে ওনার ঘাড়ে বন্দুক রেখে আমি গুলি করে চলে যাব, এটার সাথে আমি একমত না। এভাবে যদি চলে তাহলে দেশ ঠিক হবে না। ধন্যবাদ। না, আমরা এর আগেও কিন্তু দেখেছি, শুধু গভর্নর নয়, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কি চলবে না, ঢাকার রাস্তায় ইঞ্জিন চালিত রিক্সা চলবে কি চলবে না, সেটিও প্রধানমন্ত্রীর নির্দেশনা দিতে হয়েছে। তো যে দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোটরসাইকেল চলা, ইঞ্জিন চালিত রিক্সা চলার নির্দেশনা, সেখানে গভর্নরের অপেক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের লোকজন থাকবে, সেটি স্বাভাবিক ছিল ওই সময়। এই সিস্টেমে দেশ চলবে, সেই জায়গার পরিবর্তন আসুক, এইটুক রিফর্ম করতে হবে। সেই সংস্কারের দিকে বর্তমান সরকার এগিয়ে যাবে এবং পথ রেখা রেখে যাবে আমি মনে করি। আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর ফিরবো আবার। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের মূল আলোচনায় এবং আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আপনারা আগেই বলেছি আপনাদেরকে যে রয়েছেন বিআইডিএস এর মহাপরিচালক, রয়েছেন দেশের বরেণ্য অর্থনীতি বিশ্লেষক ডক্টর মামুনুর রশিদ এবং এনামুল হক। আমি এবার ডক্টর এনামুল হক, আমি আবার আপনার কাছে একটু যেতে চাই। আমি একটু জানতে চাই যে আগামী যে নির্বাচনের একটি দিক নির্দেশনা প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দিয়েছেন, এই জুলাই পরবর্তী আন্দোলনের একটি বড় লক্ষ্য ছিল একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর। সেই একটি দিনক্ষণ বা একটি আভাস যদিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট দিন ঘোষণা করেনি। এরই মধ্যে সরকার অনেকগুলো সংস্কার পদক্ষেপ নিয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বহির্বাণিজ্যের ক্ষেত্রে বা কূটনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রেও সংস্কারের অনেকগুলো উদ্যোগ এবং ঐক্যমত্য আমরা দেখতে পাচ্ছি। এই ঐক্যমত্য বাস্তবায়ন বা আগামীর বাংলাদেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা শুনতে পাচ্ছি। আসলে এই সংস্কার আর নির্বাচনের যে ডামাডোল, এটাকে কিভাবে দেখছেন? যেটা প্রথম কথা হচ্ছে যে নির্বাচন একটা দিক নির্দেশনা ইকোনমির জন্য, কিন্তু যে আশা ভরসা নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ছিল, যে আশা নিয়ে গভর্নমেন্ট এসেছিল, সেটাকে একটা দিক দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। এই কারণে যে বৈষম্যবিহীন সমাজ, এটারও একটা ডিফাইন করা, পলিটিক্যালি ইলেকশন দেওয়া, ভালো ইলেকশন তৈরি করা সরকারের একটা দায়িত্ব। এটা হয়তো অনেকেই করবে, কিন্তু সুযোগ যেটা সেটা হচ্ছে ইকোনমিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে ভবিষ্যতে ডিসিশন মেকিংটা পার্টিসিপেটরি হয় এবং আমি মনে করি এভিডেন্স বেসড হয়। আমাদের ক্ষেত্রে ডিসিশনের অসুবিধা হচ্ছে এভিডেন্স বেসড না, গবেষণা না করে। আমরা একটা বড় ইকোনমি, আমি মনে করি এরকম একটা বড় ইকোনমিতে যা নিজের ইচ্ছায় ডিসিশন হবে, সকালবেলা মনে হবে প্রধানমন্ত্রী বলবেন এটা হবে, এইভাবে ডিসিশন নিয়ে এই ইকোনমি আর চলবে না। যদি চলে আবারও এরকম ঘটনা ঘটবে। কিন্তু করতে হবে কি, বুদ্ধিমত্তার সাথে এভিডেন্স বেসড পলিসি তৈরি করতে হবে এবং সেইটাকে যদি না করতে পারে তাহলে সমস্যার সমাধান হবে না, হয়তো আমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবে। সুতরাং চ্যালেঞ্জ হচ্ছে মিনিমাম কতগুলো প্যারামিটার ঠিক করা। দেশের ইকোনমিক সিস্টেম, ডিসিশন মেকিং সিস্টেমে আমরা যদি আবার পুরোপুরি বিশেষজ্ঞ নির্ভর তৈরি করা, এটা ইম্পর্টেন্ট। এটা যদি না হয় তাহলে ডিসিশনটা হবে আমলা নির্ভর। আমলা নির্ভরের পরিণতি আমরা দেখেছি। ডিসিশনটা রাজনীতিবিদ নির্ভর হইতে হবে, কারণ পলিটিক্যাল সিস্টেমে তাই, কিন্তু সেখানেও সিস্টেম আসতে হবে। একটা সহজ এক্সাম্পল দিয়ে আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেখেন রাজনীতিবিদদের কোনো দায়িত্ব নাই। তারা যখন আলোচনা করেন বাজেট নিয়ে, এটা অর্থহীন আলোচনা, কারণ সিস্টেমে বদলাইতে হবে। কিন্তু এটা এরা করতে পারবেন, এটা হয়তো রাজনৈতিক গভর্নমেন্টকে করতে হবে। কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্টেবিলিটি তৈরি করাটা ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টেবিলিটি উইদিন দ্য সিস্টেম তৈরি করতে পারলে কিছুটা পরিবর্তন আসবে। এখনও যতগুলো পরিবর্তন আমরা আশা করছি, আমার কাছে মনে হয় আমাদের প্লেটটা অনেক বড়। প্লেটটাকে ছোট করে এনে আগামী 6 মাসে কি করা যায়, কতটুকু মিনিমাম করা যায়, যেটা হচ্ছে আমার মূল লক্ষ্যের সাথে সম্পর্কিত। ফেয়ার ইলেকশন ইজ ওয়ান স্টেপ, বাট ইলেকশন ফেয়ার হলেই যে সরকার ফেয়ার থাকবে এরকম কোনো সম্ভাবনা কেউ বলতে পারবে না। ইলেকশন ফেয়ার হয়ে সরকার এসে হিটলার হতে পারে, সুতরাং এটাও ইম্পসিবল না। সেই কারণে সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন আনা, যে এইভাবে এটা করা যাবে, সেই জায়গায় যদি গভর্নমেন্ট কিছু করে যেতে পারে লং টার্মে ইকোনমির জন্য লাভজনক হবে। আমি সেই ক্ষেত্রে একটা বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম একটি কমিটি করেছিল বিগত সরকারের অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আমার যতদূর মনে পড়ে সেই কমিটির একজন সদস্য আপনিও ছিলেন। তো সেখান থেকে আপনারা সরকারের কাছে অনেকগুলো সুপারিশ দিয়েছিলেন। আগের সরকারের সময় অর্থনীতিতে কি রক্তক্ষরণ হয়েছে সেটির চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের সামনে কতগুলো সুপারিশমালা দিয়েছেন। সেই সুপারিশমালার আলোকে কি সরকার এগোচ্ছে বা তার কোনো উদ্যোগ বা কি সরকার নিয়েছে বাস্তবায়নের? একেবারে না বলবো না, এই কারণে যেমন খুব সহজে কয়েকটা, যেমন এনবিআর এর ভাগ করাটা আমাদের ইয়েতে ছিল, হয়তো সরকার বলে নাই আমরা এখান থেকে পেয়েছি, বাট আমাদের কমিটির উদ্দেশ্য ছিল একটা কনসেনসাস তৈরি করে দেওয়া। আবার সব যে নিতে হবে এটাও আমরা জোর দিয়ে বলি নাই।
আবার আপনি দেখেন এটা ছাড়াও অনেক ক্ষেত্রে দুর্নীতি দমনের ক্ষেত্রে অনেকগুলো স্টেপ আসছে যেটা আগে ছিল না, এখন চিন্তা করছে। সুতরাং একেবারে আমাদের কমিটিটা, শ্বেতপত্র কমিটি সাধারণত সংস্কার কমিটি থেকে একটু ভিন্ন। সংস্কার কমিটিতে বলা হয় যে তুমি বলো আমি কি করব, আর এটা হচ্ছে তুমি বলে দাও আমাদের কি ঘটনা ঘটেছিল। তো আমরা সেই ঘটনাগুলো বলেছি এবং আমরা বলেছি এই পদক্ষেপ নেওয়া যেতে পারে। উদ্দেশ্য ছিল সামগ্রিক সামাজিক কনসেনসাস তৈরি করা, এবং সেটা আমার কাছে মনে হচ্ছে আমরা একেবারে ব্যর্থ আমি বলবো না। আমাদের পলিসি গভর্নমেন্ট একেবারে 1 to 1 নিচ্ছে সেটাও সত্য না, কিন্তু কনসেনসাস পরিসংখ্যান ক্ষেত্রে রিমেম্বার একটাও ছিল যে পরিসংখ্যান চেঞ্জড হওয়া করেছে, অনেক ক্ষেত্রে জাতীয় আয় বেশি দেখানো হয়েছে অথবা কম দেখানো হয়েছে, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। সেটা গভর্নমেন্ট এখন কমিটি করছে, নতুন করে পরিসংখ্যান আইন তৈরি হচ্ছে। সুতরাং করছে না যে তা না। সুতরাং আমি একেবারে হতাশ না। আমাদের দায়িত্ব সামাজিকভাবে, আমাদের দায়িত্ব হচ্ছে কনসেনসাস বিল্ড আপ। আমরা যখন কথা বলি তখন 10টা কথা শুনে লোকজন চিন্তা করে এভাবে করা উচিত, সেই দায়িত্বটা পালন করাটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট রাদার দেন বলে আপনি এটা করেন। কারণ আমি মনে করি সেটাও আমার জন্য অন্যায় হবে, কারণ নানা পলিটিক্যাল গ্রুপ নানা কনসেনসাস তৈরি হয়ে একটা ডিসিশন হয়। এটা যে একজন আমার মতো লোক ডিসিশন দেবে তা না, আমরাও একটা কনসেনসাস তৈরি করি, সেই দায়িত্বটা দিয়েছিলাম। ধন্যবাদ ডক্টর এনামুল হক। আমি এবার একটু মামুনুর রশিদ আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে নির্বাচন সামনে রেখে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা আপনি? না, একটা তো অবশ্যই চ্যালেঞ্জ আছে। যে কোনো নির্বাচন, পলিটিক্যাল নির্বাচন, বাংলাদেশ হঠাৎ করে তার বাংলাদেশ সিঙ্গাপুরও হবে না, এমনকি শ্রীলঙ্কার যে ভালো দিকগুলো বললেন উনি সেগুলো হবে না। আমরা কখনো কখনো প্যারিসের সাথেও তুলনা করতে দেখেছি বাংলাদেশ। ইটস এ ভেরি ক্লোজলি হেল্ড সোসাইটি। এখানে বিভিন্ন কারণে সমাজের সংস্কারের অভাবে, ধর্মকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি না, এটার অভাবে আমরা সামাজিক অবক্ষয় প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ফেলেছে। সো আমরা মানে সত্য মিথ্যার মধ্যে ভাগ করতে পারি না, দায়িত্ব অদায়িত্বের মধ্যে ভাগ করতে পারি না, নীতি অনীতির মধ্যে ভাগ করতে পারি না। আমরা এই নামাজ পড়ার জন্য নামাজ পড়ছি, আবার আমরা মসজিদের বাইরে গিয়ে মিথ্যা কথা বলছি। তো সেই প্রেক্ষিতে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনমন ঘটেছে, তো এই সুযোগে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। আমাকে সেই দিন একজন বিদেশি কূটনীতিক বললেন একটি কথা হাস্যোচ্ছলে, আমি যখন ওকে খুব পুশ করছিলাম যে তোমরা এই করছো, তখন বলছে ইউ শুড থ্যাংক গড যে তোমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে লুজলি হেল্ড সমস্ত ফেব্রিকের মধ্যে কোনো যে একটা মারাত্মক সন্ত্রাসী কার্যক্রম মানে ঘটেনি এখনো। সো আমরা তো সরকার ছাড়াই 3-4 দিন ছিলাম, তাই না, আপনি জানেন অলরেডি। সো সেই প্রেক্ষিতে যে নির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচনের আগে প্রস্তুতিমূলক পর্যায়ে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারা, পুলিশ সংস্কার, প্রশাসনিক সংস্কারের কথা যেটা কিছুই হয় না এই সরকারের সময়, এটা উনি যেটা বলেছেন যে ওনারা শুধু দিক নির্দেশনা দিয়েছিলেন, এটা শ্বেতপত্র কমিটির কাজ কি সেটাই তো প্রথমে ঠিক ছিল না। শ্বেতপত্র ইজ মোর অফ ফরেন্সিক, হোয়াট রিয়েলি হ্যাপেন, এত টাকা কীভাবে বাইরে চলে গেল, কেন সিস্টেম কাজ করলো না, ওনারা কেন ভবিষ্যৎমুখী উপদেশ দিতে গেলেন। কোনো পৃথিবীর কোথাও হোয়াইট পেপারে ভবিষ্যৎমুখী উপদেশ দেওয়া কাজ না, ভবিষ্যৎমুখী উপদেশ দেওয়া কাজ হচ্ছে টাস্ক ফোর্সের। যাক, এটা উনি অত্যন্ত ভালো মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি। সেই ক্ষেত্রে টিওয়ারটাই ঠিক ছিল না। আর অনেকের হয়তো ওনাদের সদস্যদের মধ্যে অনেকের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও থাকে, কিংবা ওনারা ওই আতিউর রহমানের মতো লোকও থাকতে পারে, গরিব মানুষের কথা বলে গরিবের 12টা বাজিয়ে দেওয়া, এরকম থাকতে পারে। সো আমি সামগ্রিকভাবে দায়ী করবো না, কিছুর উদ্যোগ নিয়েছে। এই সরকারের যে সমস্যাটুকু ছিল, তারা নিত্য নৈমিত্তিক কাজ শিখে কাজটা করা, ফাইলটাকে অ্যাপ্রুভ করা করতে করতেই তাদের পুরোটা সময় চলে গিয়েছে। এজন্য নতুন কিছু তারা করতে পারে নাই। এখন আসি, অনেকগুলা বিষয় কিন্তু নির্বাচন কমিশনকে এবং সরকারকে অতি দ্রুত সমাধান করতে হবে। যে নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায়, আরও পুলিশকে কিভাবে কার তত্ত্বাবধানে থাকবে, পুলিশ যে অপারেট করবে ভালো, সামরিক বাহিনীর কি ভূমিকা থাকবে, কিংবা জনপ্রশাসনের কি ভূমিকা থাকবে, এগুলো অতি দ্রুত ঠিক না করা গেলে, এবং বিশেষভাবে যদি একটা ক্লিয়ার কাট দিক নির্দেশনা না দেওয়া যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে জিরো টলারেন্স, কেউ যদি প্রচুর খুনাখুনি হয়, আপনি জানেন নির্বাচনের আগে, এবং বড় বড় দলগুলা যখন অংশগ্রহণ করে তাদের নিজেদের মধ্যে অন্তর্কলহ থাকে, সেটা কতটুকু নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা বজায় রেখে একটি অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ
গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ মামুনুর রশিদ, ধন্যবাদ ডক্টর এনামুল হক। আমাদের দুজনকে, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষ করবার আগে বলে রাখতে চাই যে আজকের এই দুজন অতিথির মুখ থেকে যে সমস্ত পরামর্শগুলো বেরিয়ে এসছে, কোথায় কোথায় ঘাটতি আছে, কোথায় কোথায় উদ্যোগ নিতে লাগবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে রাজস্ব প্রশাসন থেকে আমলাতন্ত্র থেকে রাজনীতিক, প্রত্যেকটি জায়গায় ওনারা আলোকপাত করেছেন এবং মূল লক্ষ্য হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, দেশের যে ক্ষয়িষ্ণু অর্থনীতির যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে সেটিকে সেখান থেকে গতি ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, এই বিষয়গুলোতে যে পরামর্শগুলো উঠে এসেছে আমরা মনে করতে চাই যে সরকার সেই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সেদিকে এগিয়ে যাবেন। সেই প্রত্যাশাকে শেষ করছি। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচার করা হয়। নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।